হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা স্ক্রিনের ছবি দেখেই বুঝতে পারছো টপিকটা আজকে কি আলোচনা হতে চলেছে। সেটা হলো জিওমরফোলজির যে ক্ষয়চক্র মতবাদগুলো রয়েছে। আমি এর আগে ডেভিসের ক্ষয়চক্র, পেঙ্কের ক্ষয়চক্র মতবাদ আলোচনা করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সেই দুটো ভিডিওর লিংক দিয়ে দেবো। তোমরা যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে আলোচনা করব সাইকেল অফ ইরোশন থিওরি বাই এলসি কিং। যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য যেমন ইম্পর্টেন্ট জিওমরফোলজি টপিক থেকে, এছাড়াও যারা আমার চ্যানেলে তোমরা রেগুলার ফলোয়ার্স, তোমরা জানো যে এই কদিন আমি একটু ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের সুবিধার্থে আমি জিওমরফোলজি বা আরও যেসব পেপারগুলো রয়েছে তোমাদের সোশ্যাল জিওগ্রাফি, কার্টোগ্রাফি, ক্লাইমেটোলজি থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করছি। আজকেও হলো সেরকম একটা। তো প্রথমেই আমরা দেখে নিই যে এলসি কিং এর মতবাদে কি বলা হয়েছে। আচ্ছা, ডেভিসের ক্ষয়চক্র যেমন আমরা দেখেছি যে আর্দ্র অঞ্চলে, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের উপর উনি মতবাদটা প্রকাশ করেছেন। মানে আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে ক্ষয়চক্র কিভাবে সংঘটিত হয় নদী দ্বারা, সেইটা উনি ব্যাখ্যা করেছেন। পেঙ্কের ক্ষয়চক্রে আমরা দেখেছি উনি সাধারণত ঢাল কিভাবে পরিবর্তন হয় বা ঢালের কিভাবে বিবর্তন হয়, ঠিক আছে, সেইটা ব্যাখ্যা করেছেন। এখানে দেখব এলসি কিং ওনার এই ক্ষয়চক্রটা মূলত মরু অঞ্চলের উপর, ঠিক আছে। ওনার এই ক্ষয়চক্রের নামটা হলো পেরিপ্লেন গঠন তত্ত্ব। পেরিপ্লেন, আমার একটা শর্ট ভিডিও আছে আমার চ্যানেলে যে কোন তত্ত্বে ক্ষয়চক্রের শেষ ভূমিরূপ অবস্থা কি নামে পরিচিত, মানে কে কি নামে সেই শেষ ভূমিরূপকে আলোচনা করেছেন। পেরিপ্লেন গঠন তত্ত্ব। এখানে একটা কথা বলে দিই শুরুতেই যে ডেভিস তার ক্ষয়চক্র তত্ত্বে যেমন ক্ষয়ের শেষ সীমা বলেছিলেন সমুদ্রতল, এখানে মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা হিসেবে এলসি কিং বলেছেন মরু অঞ্চলে যে স্থায়ী ভৌম জলস্তরগুলো হয়, কারণ এই সীমার নিচে বায়ুপ্রবাহের কোনো ক্ষয়কার্য ঘটে না। দক্ষিণ আফ্রিকার মরুপ্রায় ও সাভানা অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে এলসি কিং 1948-এ মরু অঞ্চলের ক্ষয়চক্র সম্পর্কে একটি তত্ত্ব প্রকাশ করেন। সেটাই হলো থিওরি অফ পেরিপ্লেনেশন বা পেরিপ্লেন গঠন তত্ত্ব। এখানেও এলসি কিং ডেভিসের ন্যায় যৌবন পরিণত বার্ধক্য অবস্থার মধ্যে দিয়ে মরু অঞ্চলের ভূমিরূপ পেরিপ্লেন বা পাদদেশীয় সমভূমিতে কিভাবে পরিণত হচ্ছে সেটা উনি ব্যাখ্যা করেছেন। কিং এর মতে আগেকার কোনো পেরিপ্লেনের উত্থানের মাধ্যমে মরু অঞ্চলের ক্ষয়চক্রের সূচনা হয়, তখনই হয় যৌবন পর্যায়। এই থিওরি অফ পেরিপ্লেনেশন তত্ত্বটি আরেকটি নামে পরিচিত, সেটা হলো প্যারালাল রিট্রিট অফ স্কার্ভ। আমি এখানে লিখে দিচ্ছি প্যারালাল রিট্রিট অফ স্কার্ভ, মানে ভৃগু তটের সমান্তরাল পশ্চাৎ অপসারণ। তত্ত্বটি তুলে ধরার আগে এখানে একটি কথা উনি বলেছেন, সেটা হলো এপিজেন। কথাটার অর্থ হলো অন দ্য সারফেস। তার মানে এক্ষেত্রে ভূপৃষ্ঠ বা বায়ুমণ্ডলে নিম্নস্থ শক্তিসমূহের দ্বারা যে ক্ষয়কার্য হয়, তাই এই তত্ত্বকে আমরা আরেকভাবে বলতে পারি কিং স্ট্যান্ডার্ড এপিজেন সাইকেল। ঠিক আছে, মানে ভূপৃষ্ঠের যে ভূমির পরিবর্তন। তো এখানে
কিছু শর্ত উনি দিয়েছেন। সেই শর্তগুলি কি কি? কিং বলেছেন, কিং এর, এটা তো শুষ্কতার ক্ষয়চক্র নামে পরিচিত, কিং এর শুষ্কতার ক্ষয়চক্রে আফ্রিকার মরু ও মরুপ্রায় অঞ্চলে ভূমিভাগের 3টি প্রাথমিক উপাদান থাকে। কি সেটা? প্রথমেই আসি উচ্চভূমি। খাড়া ক্ষয়জাত পাহাড় বা উচ্চভূমি, মানে ভূমিভাগে তো এরকম অনেক খাড়া ঢালযুক্ত বিচ্ছিন্ন ক্ষয়প্রাপ্ত উচ্চভূমি থাকে, যাদের আকৃতি কিরকম হবে সেটা নির্ভর করে ক্ষয়ের হার আর সেই উচ্চভূমিটা কি শিলা দিয়ে তৈরি তার উপর। যদি ক্ষয় কাজ কম হয় তাহলে এই বড় উচ্চভূমি মেসা মেসা আর যদি ক্ষয় কাজ বেশি হয় তাহলে উচ্চভূমিটি ক্ষুদ্রাকার হয়ে তৈরি হবে পিউট। এবং এতে যদি আরো বেশি ক্ষয় কাজ হয় তাহলে অবতল ঢাল বিশিষ্ট গোলাকার মাথা বিশিষ্ট ইনসেলবার্জ গড়ে উঠবে। এবং এই ইনসেলবার্জ আরো ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হবে বোনহার্ড। এই বোনহার্ড আরো ক্ষয়প্রাপ্ত হয়ে অনুচ্চ টিলা অর্থাৎ ক্যাসেল কপিচে পরিণত হবে। তাহলে বুঝতে পারলে একটা উচ্চভূমি কিভাবে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে কি ভূমিরূপে পরিণত হচ্ছে। সেকেন্ড উনি বলেছেন ঢাল, মানে উচ্চভূমিগুলোর প্রান্তদেশে প্রায় 15 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত ঢাল থাকে, যেটা ভৃগু আমরা বলে থাকি। ঠিক আছে, যেহেতু ওনার তত্ত্বটা কি বললাম যে প্যারালাল রিট্রিট অফ কার্ভ, মানে ভৃগুতটের সমান্তরাল পশ্চাৎ অপসরণ, তো ভৃগুর কথা উনি এখানে বলেছেন। তো এই ভৃগু গঠনকারী শিলাগুলো আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ হয়ে বৃষ্টির জল দ্বারা অপসারিত হয়ে কি হবে, মনে করো ঢালটা, এখানে উনি ঢাল উল্লেখ না করে ভৃগুর কথা বলেছেন, কেমন? এইভাবে ধরো আবহবিকার হলো, ক্ষয়প্রাপ্ত হলো, তাহলে কি হবে, ঢালের উচ্চতাটা কমে যাবে বা ঢালটা কমে যাবে, তখন ঢালটা এই স্টেজে চলে আসবে, অর্থাৎ ঢালের পশ্চাৎ অপসারণ ঘটবে। ফলে উচ্চভূমির আয়তনও কমে যাবে, সংকুচিত হবে, সংকুচিত হয়ে ঢালের পাদদেশে মৃদু ঢালু পেডিমেন্ট গঠিত হবে। ঠিক আছে, প্রথমে হলো উচ্চভূমি, উচ্চভূমির ঢাল, উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত হলো, হয়ে হলো ক্যাসেল কপিচ। ঢাল কমলো, ঢাল কিভাবে কমছে না, সমান্তরালে পশ্চাৎ অপসরণ করছে, প্যারালালি রিট্রিট করছে, হয়ে পাদদেশে কি তৈরি হবে, পেডিমেন্ট। এবারে এই পেডিমেন্ট যেটা তৈরি হচ্ছে সেটাকে উনি বলেছেন পিডমন্ট ট্রেপেন। পিডমন্ট ট্রেপেন। নদী তৈরি হবে, নদী উপত্যকা তৈরি হবে, এই নদী উপত্যকার তৈরি হওয়াতে ঢাল হয়ে যাবে 6 ডিগ্রিরও কম, এবং যেটি হবে ক্ষয়জাত পর্বতের পাদদেশ। তাহলে এখানে আমি প্রথমেই কি বললাম যে ডেভিসের ন্যায় এলসি কিংও কিন্তু 3টি অবস্থার কথা বলেছেন, যৌবন, পরিণত, বার্ধক্য। যৌবন অবস্থায় উনি কি বলেছেন, মানে যৌবন অবস্থায় যে ধরনের ভূমিরূপ গড়ে উঠবে সেক্ষেত্রে উনি কি বলেছেন, উনি বলেছেন যে যৌবন অবস্থায় মরু অঞ্চলের উচ্চভূমি বা পর্বতগুলির প্রান্তদেশ যথেষ্ট খাড়া ঢাল বিশিষ্ট হয়, এইগুলিকেই উনি বলেছেন ভৃগু। এরপর ক্ষয়কাজের ফলে ওখানে প্রথম পেডিমেন্ট গড়ে উঠবে, তারপরে আস্তে আস্তে আবহবিকার হবে, জলধারার কাজে আরো ক্ষয়প্রাপ্ত হয়ে সেই জায়গার সেই ভৃগুর পশ্চাৎ অপসারণ হবে, এবং পশ্চাৎ অপসারণ হলে সেখানে পেডিমেন্ট গড়ে ওঠে। যদি দেখি, ঠিক আছে, আস্তে আস্তে এখানে পেডিমেন্ট গড়ে উঠবে। বুঝতেই পারছো ঢালটা কিরকম ভাবে পশ্চাৎ অপসারণ করেছে।
পেডিমেন্ট যত বেশি বিস্তৃত হবে, পেডিমেন্টের বিস্তারের ফলে নদী মধ্যবর্তী জলবিভাজিকাগুলো আরো সংকুচিত হবে, সংকুচিত হয়ে এইভাবে ইনসেল বার্জে পরিণত হবে। ইনসেল বার্জ আরো ক্ষয় হবে, ক্ষয় হয়ে তারা কি হবে, ক্ষয় হওয়ার ফলে একটি গম্বুজাকৃতি ভূমিরূপে পরিণত হবে, যেটাকে বলা হয় বোনহাট। তো আগে উল্লেখ করলাম, এই বোনহাট পুনরায় ক্ষয়প্রাপ্ত হয়ে যখন বোল্ডারে রূপান্তরিত হবে, সেটাকে বলা হচ্ছে ক্যাসল কপিজ। পরিণত পর্যায়ে কি হবে, পরিণত পর্যায়ে ইনসেল বার্জগুলো আরো সংকুচিত হয়ে অবশেষে ক্যাসল কপিজে পরিণত হয়ে বিলুপ্ত হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে ইনসেল বার্জের সংখ্যা কমতে থাকবে। ঠিক আছে, যদি এখানে একটা ইনসেল বার্জ থেকে থাকে, এখানে একটা ইনসেল বার্জ থেকে থাকে, আস্তে আস্তে ইনসেল বার্জের সংখ্যা কমতে থাকবে এবং পেডিমেন্টগুলো পরস্পরের সাথে প্রসারিত হয়ে মিলিত হবে। পরিণত পর্যায়ে ভূমির উচ্চতা থাকে প্রায় 300 মিটারের কাছাকাছি। ঠিক আছে, যৌবন পর্যায়ের একদম শুরুতে ভূমির যে বন্ধুরতা আমরা দেখতে পেয়েছিলাম, সেই বন্ধুরতা পরিণত পর্যায়ে কিছু মানে পাহাড়ের মাধ্যমে অনেকটা নিচু হয়ে যাবে, অবশিষ্ট হয়ে অল্প বন্ধুরতা থাকবে। কেমন, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা এখানে স্লোপ তৈরি হয়েছে, ডেব্রি স্লোপ, অর্থাৎ এইখানে বড় বড় বোল্ডারগুলো আবহবিকারজাত ক্ষয়জাত পদার্থগুলো এখানে সঞ্চিত হবে, ইনসেল বার্জ গঠিত হচ্ছে, তাই তো, উত্তল শীর্ষদেশ হবে, ভৃগু কিন্তু আস্তে আস্তে সরবে। আর বার্ধক্য পর্যায়ে ক্ষয়জাত পাহাড়ের অস্তিত্ব একদমই থাকবে না, বন্ধুরতা হ্রাস পাবে। এই অংশে ভূমির ঢাল হয় প্রায় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রির মতো, একটা অবতল ঢাল তৈরি করে। একে আমরা বলে থাকি, এই যে অবতল ঢালটা তৈরি হলো, একে আমরা বলে থাকি পেডিপ্লেন। এই পেডিপ্লেনই এলসিকিং এর ক্ষয়চক্রের একদম অন্তিম ফলাফল। কেমন, ডেভিসের ক্ষয়চক্রে আমরা কি পেয়েছিলাম, পেনিপ্লেন, সেখানে ক্ষয়জাত পাহাড়গুলো কি ছিল, মোনাডনক। এলসিকিং এর ক্ষয়চক্রের সমপ্রায় ভূমি যেটা বা পাদদেশীয় অংশের যে সমপ্রায় ভূমি, সেটাকে বলা হচ্ছে পেডিপ্লেন এবং তার ক্ষয়জাত পাহাড়গুলো কি নামে পরিচিত, ক্যাসল কপিজ। তাহলে এই হলো আমার এলসিকিং এর ক্ষয়চক্র মতবাদ। তাহলে যৌবন পর্যায়ে আমরা কি কি দেখলাম একটু একটু দেখে নিই আমরা। যৌবন পর্যায়ে আমরা দেখতে পাবো পলল শঙ্কু, প্লায়া, তারপর সংকীর্ণ জলবিভাজিকা। পরিণত পর্যায়ে দেখতে পাবো সম্প্রসারিত উপত্যকা, পেডিমেন্ট, বাজাদা, এইগুলো। বার্ধক্য পর্যায়ে দেখতে পাবো ইনসেল বার্জ, ক্যাসল কপিজ, সমপ্রায় ভূমি। তাহলে ডেভিসের সাথে মিলটা কোথায়, এই তত্ত্বের মিল কোথায়, এখানে মানে ডেভিসের সাথে যদি তুলনা করি, মিল বলবো না, কিং এর মতে আর্দ্র নাতিশীতোষ্ণ আবহাওয়ার পরিবর্তে শুধু নাতিশীতোষ্ণ আবহাওয়াতে ভূমিরূপের বিবর্তন স্বাভাবিক। ডেভিস যেমন সমগ্র ক্ষয়চক্রটা উনি বলেছেন যে উত্থান হবে, তারপর ক্ষয়চক্র শুরু হবে, ক্ষয় শুরু হবে, তারপর এইভাবে আস্তে আস্তে সমপ্রায় ভূমিতে যাবে। তবে কিং এর সমান্তরাল পশ্চাৎ অপসারণ ধারণাটা কিন্তু ভৃগু গঠনের সাথে সম্পর্কিত। কেমন, তাহলে এই হলো এলসিকিং এর তত্ত্ব। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারোর কিছু প্রশ্ন থেকে থাকে এখান থেকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, কমেন্ট করে আমি জানিয়ে দেবো। এবং যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।